পারস্য উপসাগরকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা প্রেক্ষাপটে বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে জটিল এক কূটনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে জাহাজটিতে অবস্থানরত ৩১ জন বাংলাদেশি নাবিকের নিরাপত্তা নিয়ে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জয়যাত্রা নামের জাহাজটি প্রায় ৪০ দিন ধরে পারস্য উপসাগর অঞ্চলে আটক রয়েছে বলে জানা গেছে। নির্ধারিত রুটে চলাচলের সময় হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছালে জাহাজটির গতিপথে বাধা দেওয়া হয় এবং সেটিকে বিকল্প পথে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে জাহাজটি কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে। ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারির শুরুতে ভারতের একটি বন্দর থেকে পণ্য বোঝাই করে যাত্রা শুরু করার পর জাহাজটি কাতার হয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। কিন্তু এর পরপরই মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। বিশেষ করে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে অনেক দেশের জাহাজ নির্দিষ্ট শর্ত মেনে চলাচল করতে পারলেও বাংলাদেশি জাহাজটির ক্ষেত্রে ভিন্ন আচরণ লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এটি কেবল নিরাপত্তাজনিত পদক্ষেপ নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক বার্তার অংশ হতে পারে। এদিকে জাহাজে অবস্থানরত নাবিকদের পরিস্থিতি ক্রমেই মানবিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দীর্ঘ সময় সাগরে অবস্থানের ফলে তাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। পানি ও অন্যান্য জরুরি সম্পদের ব্যবহার সীমিত করতে বাধ্য হচ্ছেন তারা। যদিও কর্তৃপক্ষ থেকে অতিরিক্ত আর্থিক সুবিধা ও খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে, তবুও মানসিক চাপ কাটানো সহজ হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতির সূক্ষ্ম ভারসাম্যের একটি উদাহরণ। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন দেশের অবস্থান ও ভাষা অত্যন্ত গুরুত্ব বহন করছে। কোন দেশের আনুষ্ঠানিক বিবৃতি বা কূটনৈতিক বার্তা কখনো কখনো অন্য দেশের কাছে ভিন্নভাবে প্রতিফলিত হতে পারে। কিছু বিশ্লেষক ধারণা করছেন ইরানের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান সন্তোষজনক নাও হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক ঘটনায় নিরপেক্ষ বা সতর্ক ভাষা ব্যবহার অনেক সময় সংশ্লিষ্ট পক্ষের কাছে প্রত্যাশিত সমর্থনের ঘাটতি হিসেবে বিবেচিত হয়। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। অর্থনৈতিক দিক থেকেও এই ঘটনা তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বাংলাদেশের জ্বালানি আমদানির একটি বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। ফলে এ ধরনের অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি সরবরাহ ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ী মহল বলছে, আন্তর্জাতিক বাণিজ্য রুটে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। এর সরাসরি প্রভাব পড়ে বাজার দর, শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহের উপর। ইতিমধ্যে বৈশ্বিক বাজারে জ্বালানি দামের ওঠানামা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এ অবস্থায় কূটনৈতিক তৎপরতা জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। তারা মনে করেন দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন জরুরি। একই সঙ্গে নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। সরকারি পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে, তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পরিস্থিতি কিভাবে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক শক্তিগুলোর পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর। সব মিলিয়ে একটি জাহাজকে ঘিরে তৈরি হওয়া এই সংকট এখন বৃহত্তর কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা কেন্দ্রে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট নাবিকদের পরিবার অপেক্ষায় আছে একটি সুসংবাদের জন্য, আর দেশজুড়ে মানুষ তাকিয়ে আছে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের দিকে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে এক পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার বেলা 2টার দিকে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। স্থানীয় সূত্র জানায়, শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন। বিকেল 4:45টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া রয়েছে, কিন্তু ভিডিওটি অনেক আগের। ভিডিওটির সম্প্রতি ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ সেখানে হামলা চালায়। ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ কম ছিল। এজন্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশ সুপার আরো বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারা কিভাবে ভিডিওটি নতুন করে সামনে নিয়ে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আমি নিজে যাচ্ছি, কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব। 2021 সালে মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়। তখন পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ আছে। স্থানীয় লোকজনের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করে। সকাল থেকে সেখানে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগে ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিথি। শনিবার দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিথি। এ বিষয়ে সিথি বলেন, আমি অফিসিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাবো। নড়াইল 2 আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী চূড়ান্তভাবে মনোনীত হব। 2024 সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা মুখে পড়েন ফারজানা সিথি। জানা যায়, ফারজানা সিথির স্থায়ী নিবাস যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে শুক্রবার সকাল 11টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীর 12 এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। বিএনপি সরকারের শুরুর 2 মাসের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এর মধ্যে ঘোষিত হয়েছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দিনক্ষণ। আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে, জানিয়েছেন ইসি নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এদিকে নির্বাচনকে ঘিরে বিএনপি মতাদর্শের শিল্পীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। তারকাদের কেউ কেউ গত 2 দিনে সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে কাঙ্ক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ কেউ আবার জমাও দিয়েছেন। বিনোদন অঙ্গন থেকে বিএনপি মতাদর্শের যেসব তারকা শনিবার দুপুর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের মধ্যে সঙ্গীত শিল্পীর সংখ্যায় সবচেয়ে বেশি, আছেন একজন নৃত্যশিল্পীও। বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের জোর তৎপরতা চলছে। বিনোদন অঙ্গনের তারকাসহ মনোনয়ন পেতে ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 শতাধিক আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, দলীয়ভাবে কারো কাছে আবেদন চাওয়া হয়নি, তবুও মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র জমা দিয়েছেন। রোববার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নারী নেত্রী এবং মহিলা দলের নেতৃত্বের পাশাপাশি সাবেক ছাত্রদল সংযুক্ত তরুণ নেত্রীরাও মনোনয়ন দৌড়ে রয়েছেন। অনেকে অতীতের আন্দোলনের ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে প্রোফাইল তৈরি করে নীতি নির্ধারণী নেতাদের কাছে পাঠাচ্ছেন। আবার কেউ কেউ জ্যেষ্ঠ নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন।